আমরা মডার্নিটির মধ্যে যে আলোচনাগুলো করি, এই আলোচনাগুলোর একটা ফান্ডামেন্টাল প্রবলেম হচ্ছে আমরা আলোচনাগুলো করি যে মডার্নিটি কিভাবে মুসলমানদেরকে ইনফ্লুয়েন্স করতেছে, মডার্নিটি কিভাবে ইসলামকে ইনফ্লুয়েন্স করতেছে। কিন্তু আমাদের বিপরীত দিকের আলোচনাও সমানভাবে লাগবে, সেটা হচ্ছে যে উলামারা, মুসলমানরা কিভাবে এটাকে কনফ্রন্টেশন করতেছে, উলামারা কিভাবে মডার্নিটির রেসপন্স করছে। ক্লাসিক্যাল যুগে উলামারা অনেকগুলো বিপ্লব করার চেষ্টা করেছেন, অধিকাংশ বিপ্লব ব্যর্থ হয়েছে। ফলে ক্লাসিক্যাল ধারায় যারা ট্রেন্ড তারা সাধারণত খুব বেশি বিপ্লবী হন না। মুসলমানরা খেলাফত রক্ষার জন্য একটা আন্দোলন করে, মহাত্মা গান্ধী সেখানে সাপোর্ট প্রদান করেন এবং যুগপতভাবে অসহযোগ আন্দোলন তৈরি করেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি শক্তভাবে ক্রিটিক করেন। আশরাফ আলী থানভীর ভাষায় তিনি মহাত্মা গান্ধীকে বলেন হচ্ছে যে দক্ষিণ এশিয়ার তাগুতে আকবর। মার্কসিজমের সাথে মুসলিম চিন্তার, মুসলিম ফিলোসফির একটা মোটা তাকে পার্থক্য, সেটা হচ্ছে মার্কসিজম মনে করে যে স্ট্রাকচার চিন্তাকে ইনফ্লুয়েন্স করে, কিন্তু আমরা বিশ্বাস করি স্ট্রাকচার মেবি চিন্তাকে ইনফ্লুয়েন্স করে, কিন্তু চিন্তা স্ট্রাকচারকে ওভারকাম করার ক্ষমতা রাখে। আমরা কি মডার্ন স্টেটের প্রবলেমের কথা বলে মডার্ন স্টেটের জালের মধ্যে আটকে পড়তেছি কিনা? কারণ মডার্ন স্টেট নিজেকে দাবিকে সিস্টেম আকারে, থানভী ছাড়া অন্যান্য যে তাত্ত্বিকরা ছিলেন সবাই হচ্ছে হাকিমিয়াত অথবা জাহিলিয়াত পরিভাষা দিয়ে রাষ্ট্রকে বোঝার চেষ্টা করেছেন, কিন্তু থানভী কিন্তু এই চিন্তাকে, এই তত্ত্বকে উনি সেন্ট্রাল বানান নাই, কারণ তিনি রাষ্ট্রকে একটা সিস্টেম আকারে দেখার পক্ষপাতী ছিলেন না। মডার্নিটি কিভাবে মুসলমানদেরকে অথবা ইসলামকে ইনফ্লুয়েন্স করছে, এইটা হচ্ছে কমন থিম। কিন্তু আমি আমার একটা ফাইনাল ইয়ার প্রজেক্ট ছিল, সেইখানে আমি আসলে প্রশ্নটা একটু উল্টা ভাবে দেখার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি হচ্ছে যে মুসলিম স্কলাররা বা উলামারা কিভাবে মডার্নিটির রেসপন্স করছেন। কারণ আমরা যদি আলোচনাটা করি যে মডার্নিটি কিভাবে ইনফ্লুয়েন্স করছে, তো এই আলোচনা শেষ হবে না এবং এইখানে কিছু মেথোডোলজিক্যাল কিছু প্রবলেম আছে। আমি প্রশ্নটাকে একটু উল্টায় দিছি যে উলামারা মডার্নিটির কিভাবে রেসপন্স করছেন। দেখেন, ওয়েল হাল্লাকের একটা সাক্ষাৎকারে তিনি বলতেছিলেন, আমি মেথোডোলজিক্যাল দিকগুলো বলি। ওয়েল হাল্লাক একটা আলোচনায় বলতেছিলেন যে আমরা এখন যদি ইতিহাসের আলোচনা করি, তাহলে আমাদের, যদি আপনি বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা করেন, ইন্ডিয়ান ইতিহাস নিয়ে আলোচনা করেন, ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করেন, তাহলে আপনার ইউরোপিয়ান হিস্ট্রি পড়ে আসতে হবে। ওয়েল হাল্লাক বলতেছেন কারণ কি? কারণ এখন এভরিথিং ইজ ইউরিসেন্ট্রিক, প্রত্যেকটা জিনিস হচ্ছে ইউরিসেন্ট্রিক। যেহেতু প্রত্যেকটা জিনিস ইউরিসেন্ট্রিক, সুতরাং আপনি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করেন আপনার ইউরোপকে পড়ে আসতে হবে। আমার কাছে মনে হয় যে এই বক্তব্যটা কাইন্ড অফ প্রবলেমেটিক, কারণ আপনি যখন ইউরোপকে পরে এসে আবার ইসলামকে ব্যাখ্যা করতে যাবেন, সেখানে আপনি যতই ক্রিটিক করতে চান, কারণ আমরা জানি যে হচ্ছে যে ধরেন কমিউনিজম অথবা আমরা যেটাকে হচ্ছে যে সমাজতন্ত্র বলি, সমাজতন্ত্র তো ইউরোপের ক্রিটিক করতে চাইছে, তাই না? সে তো হচ্ছে যে মডার্নিটির ক্রিটিক করতে চাইছে, কিন্তু সে যেটা প্রপোজ করছে সেটা তো দিন শেষে আরেকটা মডার্নিটি হয়েছে। অথবা ধরেন হচ্ছে যে পোস্ট মডার্নিজমের কথা আমরা জানি, পোস্ট মডার্নিজমের মধ্যেও মডার্নিজমের একটা ব্যাপক ক্রিটিক আছে, কিন্তু দিন শেষে পোস্ট মডার্নিজম এটা একটা মডার্ন নীতির একটা কন্টিনিউয়াস প্রজেক্ট। সো আমি মনে করি যে ওয়েল হাল্লাকের যে এই চিন্তা যে আপনি এখন যে কোনো আলোচনার জন্য ইউরোপকে পরে এসে আলোচনা করতে হবে, এটা মাইট বি প্রবলেমেটিক। অ্যান্ড অলসো অ্যানাদার থিং ইজ, আমি যদি হচ্ছে যে যদি ইয়ার কথা বলি, আপনার হচ্ছে যে ইম্পসিবল স্টেট নিয়ে আমি জাস্ট একটা কমেন্ট করব, সেটা হচ্ছে যে ইম্পসিবল স্টেটের একটা ফান্ডামেন্টাল প্রবলেম আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখানে ধরে নেওয়া হয়েছে যে স্ট্রাকচার চিন্তাকে ইনফ্লুয়েন্স করে। আপনি মডার্ন স্টেট অথবা যে কোনো একটা প্রতিষ্ঠান আছে আপনার, সেই স্ট্রাকচারটা আপনার চিন্তাকে গইরা দিবে। এটা সত্য কথা, আপনি যে কোনো স্ট্রাকচারে থাকেন, যে কোনো প্রতিষ্ঠানে থাকেন, সেটা আপনাকে ইনফ্লুয়েন্স করবে। কিন্তু এইটা হচ্ছে যে মার্কসিজমের সাথে মুসলিম চিন্তার, মুসলিম ফিলোসফির একটা মোটা তাকে পার্থক্য, সেটা হচ্ছে মার্কসিজম মনে করে যে স্ট্রাকচার চিন্তাকে ইনফ্লুয়েন্স করে, কিন্তু আমরা বিশ্বাস করি যে স্ট্রাকচার মেবি চিন্তাকে ইনফ্লুয়েন্স করে, কিন্তু চিন্তা স্ট্রাকচারকে ওভারকাম করার ক্ষমতা রাখে। দ্যাট মিনস হচ্ছে আপনি যে কোনো স্ট্রাকচারে থাকেন, সেই স্ট্রাকচারকে আপনি চিন্তার মাধ্যমে ওভারকাম এবং আপনি অতিক্রম করার একটা সক্ষমতা মানুষের আছে। ইট ডাজন্ট মিন যে স্ট্রাকচার কখনো মানুষকে ইনফ্লুয়েন্স করে না। স্ট্রাকচার অবশ্যই ইনফ্লুয়েন্স করে, কিন্তু মানুষের মধ্যে একটা অতিক্রম করার সক্ষমতা আছে। আমার কাছে মনে হয় যে ওয়েল হাল্লাকের মধ্যে এই আলোচনাটা আছে, কিন্তু ওয়েল হাল্লাকের আলোচনার মধ্যে স্ট্রাকচার জিনিসটা এত বেশি প্রভাবশালী যে আপনি স্ট্রাকচার ছাড়া অন্য কিছু দেখবেন না। এইটা আমার কাছে একটু 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 সীমাবদ্ধতার জায়গা মনে হয়, যদিও মুনাম ভাইয়ের সাথে হয়তো পরে এটা নিয়ে কথা বলতে হবে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথায় যদি আসি, আশরাফ আলী থানভী গত 150 বছরের উপমহাদেশে আমরা যদি শীর্ষ 5 জন বা 3 জন আলেমের তালিকা করতে চাই, তাহলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে অবশ্যই এখানে রাখতে হবে। এখন আশরাফ আলী থানভী কোনো একক গোষ্ঠী বা কোনো ঘরানার প্রতিনিধি নন, কারণ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আলেম সমাজের প্রতিনিধি যদি ধরে নেই, তাহলে আলেম সমাজের মধ্যে আসলে অনেক রকমের ইন্টারপ্রিটেশন ছিল। তার মানে হচ্ছে উনি, এবং পাশাপাশি হচ্ছে যে থানভী রহমতুল্লাহ আলাইহির ছাত্র যারা ছিলেন, তারাও আসলে থানভী রহমতুল্লাহ আলাইহির চিন্তাকে এক একভাবে ইন্টারপ্রেট করছেন, এক একভাবে
ইমপ্লিমেন্টেশন করছেন। কাজেই তার ছাত্রদের মধ্যেও একটা ডাইভার্সিটি আছে এবং বর্তমানেও তানভীর রহমতুল্লাহ আলাইহির চিন্তাকে বিপরীতমুখী বিভিন্ন গ্রুপ এন্ডোর্স করার দাবি করে। যেমন হচ্ছে যে তাবলিগীদের মধ্যে, তাবলিগী যারা আছেন তাদের মধ্যে তানভীর রহমতুল্লাহ আলাইহির একটা হিউজ পরিমাণ ইনফ্লুয়েন্স আছে। পাশাপাশি হচ্ছে যে আমরা যাদেরকে জিহাদি গ্রুপ বলি, মানে মানে এটা হচ্ছে যে দৈবক্রমে বলেন অথবা হচ্ছে যে লজিক্যালি বলেন, তারাও হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের প্রশ্নে তানভীর রহমতুল্লাহ আলাইকে কোট করে অথবা তাকে তার দোহাইটা এখানে দেয়। এখন বর্তমানে তানভীর রহমতুল্লাহ আলাইহির চিন্তাকে জনপ্রিয় করেছেন হচ্ছে পাকিস্তানের তকি উসমানী হাফিজাহুল্লাহ। আপনি যদি হচ্ছে তানভীর রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক চিন্তাকে ভালো মতো পড়তে চান তাহলে তকি উসমানী সাহেবের বেশ কিছু লিটারেচার আছে, সেগুলো দেখা যেতে পারে। রাজনৈতিক ধর্মতত্ত্বের কথা যদি বলি, রাজনৈতিক ধর্মতত্ত্বের পরিভাষাটা আমরা জানি যে জার্মান দার্শনিক কার্ল স্মিথের তার একটা আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন আছে। রাজনৈতিক ধর্মতত্ত্বের যে মেইন থিমটা, মেইন আইডিয়াটা, সেটা হচ্ছে যে মডার্নিটির মধ্যে আমরা যেগুলোকে সেকুলার আইডিয়া বা সেকুলার কনসেপ্ট বলে জানি, সেকুলার সিস্টেম বলে জানি, সেগুলো আসলে খ্রিস্টানিটি থেকে আসছে অথবা খ্রিস্টানিটির যে ধর্মতত্ত্ব, খ্রিস্টান ধর্মতত্ত্বের একটা পরিবর্তিত রূপ। তার মানে হচ্ছে যে সেকুলারিজমকে নিছক সেকুলার আকারে যদি আমরা পড়ি তাহলে এটার অনেক কিছু ধরা যাবে না, এটাকে একটা ধর্মীয় ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটা পড়তে হবে। এখন ইসলামী হিস্ট্রিতেও আমরা জানি যে হচ্ছে যে শিয়া সুন্নিদের মধ্যে একটা হিউজ পরিমাণ বিতর্ক ছিল, বিবাদ ছিল। তো শিয়া সুন্নিদের মধ্যে আসলে যেই সেন্ট্রাল যেই টপিকটা নিয়ে বিবাদ ছিল সেটা হচ্ছে পলিটিক্সকে আমরা কি আকীদা বলবো নাকি ফিকাহ বলবো। শিয়ারা বলতে হচ্ছে পলিটিক্সটা আকীদার বিষয়, আর আহলে সুন্নাত ওয়াল জামাত অথবা সুন্নিরা বলতে হচ্ছে পলিটিক্সটা হচ্ছে ফিকহি বিষয়। আপনি যদি গাজালির আলোচনা পড়েন অথবা হচ্ছে যে ইমাম জুয়াইনির আলোচনা পড়েন, সব জায়গায় এই আলোচনাটা পাবেন যে পলিটিক্স হচ্ছে ফিকহের বিষয়, আকীদার বিষয় না। আর শিয়ারা মনে করে পলিটিক্স হচ্ছে আকীদার বিষয়। আচ্ছা, ইসলামী এখন তানভীর রহমতুল্লাহ আলাইহির চিন্তাগত ভিত্তির কথা যদি বলি, উপনিবেশকালে ব্রিটিশ নিয়ন্ত্রিত দক্ষিণ এশিয়ায় মুসলিম চিন্তাবিদ, বুদ্ধিজীবী, ওলামাদের একটা বড় অংশ, প্রায় সবাই রাজনীতিকে খুবই গুরুত্বপূর্ণ ভাবতেন। রাজনীতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে কিনা এটি ছিল তাদের একটা গুরুত্বপূর্ণ কনসার্ন অথবা প্রধান আলোচ্য বিষয়। তারা ইসলাম ও ইসলামের মৌলিক বিধিবিধানের রাজনৈতিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন, কেননা তাদের মতে রাজনৈতিক দৃষ্টিকোণ অনুপস্থিত থাকলে ধর্মের তাৎপর্য, মর্ম হারিয়ে যায়। দেখেন, ব্রিটিশ আমলে এমন মনোভাব গ্রহণ করাটাই আসলে স্বাভাবিক ছিল, কেননা মুসলমানরা তখন রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে আটকে ছিলেন। কাজেই রাজনৈতিক মুক্তি কিভাবে ঘটবে, মুসলমানরা রাজনৈতিকভাবে কিভাবে নাজাত পাবে, সেটাই তৎকালীন চিন্তাবিদদের, তৎকালীন বুদ্ধিজীবীদের, তৎকালীন ওলামাদের কনসার্ন হওয়াটা খুবই স্বাভাবিক ছিল, তাই না? কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই যে অতি রাজনীতিমুখিতা, এই যে অতি রাজনীতি কেন্দ্রিকতা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এটাকে প্রবলেম আকারে চিহ্নিত করছেন। সবকিছুকেই রাজনৈতিক চশমায় দেখার যে প্রবণতাটা, এটা একটা আধুনিক মনোভাব, আধুনিক অন্টোলজি। আপনি যদি এই আধুনিক অন্টোলজির চশমায় আধুনিক পলিটিক্যাল ক্যাটাগরি দিয়ে ইসলামকে, মুসলমানদের রাজনীতিকে বোঝার চেষ্টা করেন, তবে ইসলামের অভ্যন্তরীণ যে ইকোসিস্টেম আছে সেটার মধ্যে বিপর্যয় ঘটবে। অর্থাৎ আপনি যদি প্রত্যেকটা জিনিসকে পলিটিসাইজ বানায় ফেলেন, আপনি যদি মনে করেন যে আপনার প্রধান কনসার্ন হচ্ছে পলিটিক্স, তাইলে ইসলামের অভ্যন্তরীণ ইকোসিস্টেমের মধ্যে একটা বিপর্যয়ের আশঙ্কা আছে। এর বিপরীত আশঙ্কা আছে, সেটা আমরা পরে বলবো। কিন্তু যদি আপনি অতিরিক্ত রাজনীতি সচেতন হয়ে যান, তাহলে আপনি অতিরিক্ত আবেগের বশে ইসলামের মধ্যে কোনো বিকৃতি ঘটিয়ে ফেলেন কিনা, এটা থানভীর রহমতুল্লাহ আলাইহির একটা গুরুত্বপূর্ণ একটা প্রস্তাবনা ছিল। তো দেখেন, মানে বিপর্যয়গুলো আসলে ঠিক কিভাবে হইতে পারে বা কি থানভীর রহমতুল্লাহ আলাইহির কনসার্নগুলো কি ছিল। ইসলামের মৌলিক দিকগুলো কি? ইসলামের মৌলিক দিক হচ্ছে ইলম, আমল, ইবাদত, আখলাকের মতো বিষয়গুলো, এথিক্স। এখন আপনি যদি পলিটিক্সকে সেন্ট্রাল বানায় ফেলেন, তাহলে আপনি মনে করবেন যে ইলম, আমল, ইবাদত, আখলাক এগুলো হচ্ছে সেকেন্ডারি অথবা গৌণ বিষয়। এবং একই সাথে আপনি রাজনৈতিক সফলতা ব্যর্থতাকে ধর্মীয় সফলতা ব্যর্থতা হিসেবে ধরে নেবেন। তার মানে যেটা ছিল প্রাইমারি জিনিস সেটা হচ্ছে সেকেন্ডারি। আবার রাজনৈতিকভাবে যদি আপনি ব্যর্থ হন, তার মানে আপনি ভাববেন যে হচ্ছে ধর্মীয়ভাবে ব্যর্থ। কথার কথা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো পলিটিক্যালি বাহ্যিক অর্থে সফল ছিলেন না, কিন্তু আমরা কি তার যে প্রচেষ্টা সেটাকে আমরা ব্যর্থতা বলি না। কিন্তু আপনি যদি অতিরিক্ত পলিটিক্যাল সেন্ট্রিক হয়ে ওঠেন, তাইলে এই জাতীয় একটা জটিলতা আছে এবং পলিটিক্সকে কেন্দ্র করে ধর্মীয় ব্যাখ্যা পাল্টানোরও একটা ঝামেলা তৈরি হইতে পারে। অর্থাৎ, কারণ ধরেন কথার কথা, আজকে আপনি ক্ষমতায় নাই, আপনার ক্ষমতা থেকে দূরে, আপনার কাছে মনে হবে যে না, পূজা মণ্ডপে যাওয়া যাবে না।
কিন্তু যখনই ক্ষমতাটা একটু কাছাকাছি চলে আসবে তখন আপনার ফতোয়া পাল্টাই যেতে পারে। তার মানে আমি আমি কোনো দলকে ইন্ডিকেট করতেছি না, কারণ প্রতিটা দলই হচ্ছে যে প্রতিটা দলে আমাদের ভাই ব্রাদার আছে এবং হচ্ছে যে প্রতিটা দলই আমাদের আপন। এবং কোনো দলকে যে হচ্ছে তাত্ত্বিকভাবে টার্গেট করা এইটা আসলে একটা সমস্যাজনক দিক। থানভীর রহমাতুল্লাহ আলাইহি তার এই তত্ত্বটা কোরআন শরীফের একটা আয়াত দিয়ে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হজের ৪১তম আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এই আয়াতের অর্থ হচ্ছে, যদি আল্লাহ মুসলমানদেরকে জমিনে ক্ষমতা দান করেন তাহলে তারা ইবাদত মানে নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। দেখেন এখানে কি হচ্ছে, আপনি পলিটিক্যাল ক্ষমতা পাইলেন, এটার রেজাল্টটা কি? এটা আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আপনি ধর্ম পালন করবেন। তার মানে হচ্ছে পলিটিক্সটা হচ্ছে আপনার মাধ্যম, আর ধর্ম পালন করা, ধর্মীয় বিধিবিধান পালন করা, সেটা হচ্ছে আপনার উদ্দেশ্য। কিন্তু যদি আপনি উল্টায় ফেলেন, এবং এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, কারণ হচ্ছে যে আমরা জানি হচ্ছে বামপন্থী চিন্তায় মার্কস অ্যান্ড হেগেলের মধ্যে একটা তর্ক আছে যে কোনটা আগে কোনটা পরে। তো উপমহাদেশেও থানভীর রহমাতুল্লাহ আলাইহির এই যে প্রায়োরিটির আলোচনায় এইটা ফিট করা যেতে পারে। থানভীর রহমাতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীরের মধ্যে, যে সব নবীর উপরে রাজনীতি অথবা জিহাদের দায়িত্ব ছিল না, কিন্তু সবার উপরেই ধর্মীয় বিধিবিধান ব্যাখ্যা করা, ধর্মীয় বিধিবিধান পালন করার শর্ত ছিল। তার মানে ধর্মীয় বিধিবিধান পালন করা এইটাই হচ্ছে ইসলামের মুখ্য বিষয়। এইটা ধর্মীয় বিধিবিধান কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, পলিটিক্সটা হচ্ছে এটার একটা মাধ্যম। কিন্তু মডার্নিটির মধ্যে, মডার্ন অন্টোলজির মধ্যে আমরা যখন মডার্ন অন্টোলজির কনফ্রন্টেশন করতে গিয়ে আমরা যখন হচ্ছে পলিটিক্সটাকে সেন্ট্রাল বানায় ফেলি, মডার্ন পলিটিক্যাল অন্টোলজিকে গ্রহণ করি, তখন আসলে একটা বিপর্যয় ঘটার একটা আশঙ্কা আছে। এবং এই বিপর্যয়টা সব দিকে ঘটছে, নট নেসেসারিলি ধরেন সাধারণত যেটা করা হয় যে এক দুইটা দলকে টার্গেট করা হয়, এটা কিন্তু আসলে ভুল। প্রায় প্রতিটা দলের মধ্যেই, প্রতিটা গোষ্ঠীর মধ্যে, প্রতিটা গ্রুপের মধ্যেই পলিটিক্সকে কেন্দ্র করে মডার্ন যে অন্টোলজিটা দাঁড়াইছে সেটা অন্ধভাবে অ্যাকসেপ্ট করে নেওয়ার ফলে আমাদের ধর্মীয় যে প্রায়োরিটি, ধর্মীয় যে মেজাজ, ধর্মীয় যে হচ্ছে ইকোসিস্টেম, সেটা আসলে ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই যে চিন্তাটা যে ধর্মকে কেন্দ্রে রাখতে হবে, পলিটিক্স হচ্ছে একটা মাধ্যম, এইটাকে কেন্দ্র করে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দুইটা থিওরি নিয়ে আমরা আলোচনা করতে পারি। একটা থিওরি হচ্ছে যে স্বাধীন মুসলিম রাষ্ট্রের থিওরি। দেখেন আমাদের এখানে প্রচলিত হচ্ছে কি, পাকিস্তান যে তত্ত্ব, পাকিস্তান রাষ্ট্রের যে কল্পনা, সেটা যখন আলোচনা আসে তখন হচ্ছে যে ইকবালের আলোচনা আসে এবং মোহাম্মদ আলী জিন্নার আলোচনা আসে। কিন্তু আমার পার্সোনাল পড়াশোনা এবং হচ্ছে আব্দুল মাজেদ দরিয়াবাদীর নাম আপনারা শুনছেন। আব্দুল মাজেদ দরিয়াবাদী তিনি কিছুটা হচ্ছে কংগ্রেস ঘেঁষা ছিলেন। অর্থাৎ আপনারা জানেন যে ২০ শতকের দ্বিতীয় দশক এবং তৃতীয় দশকে, বিশেষত দ্বিতীয় দশকে খেলাফত আন্দোলন হয়েছিল। খেলাফত আন্দোলনে কি হয়েছিল, মুসলমানরা খেলাফত রক্ষার জন্য একটা আন্দোলন করে, যার মধ্যে মহাত্মা গান্ধী সেখানে সাপোর্ট প্রদান করেন এবং তারা হচ্ছে যুগপতভাবে একটা অসহযোগ আন্দোলন তৈরি করেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এটাকে শক্তভাবে ক্রিটিক করেন এবং আশরাফ আলী থানভীর ভাষায় তিনি মহাত্মা গান্ধীকে বলেন হচ্ছে যে দক্ষিণ এশিয়ার তাগুতে আকবর, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তাগুত। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সমালোচনা যে করেছেন, তার ভিত্তিটা হচ্ছে যে তিনি কেন সমালোচনাটা করতেছেন, এই যে যৌথ যে আন্দোলন, সেটার তিনি বলতেছেন হচ্ছে যে আশরাফ আলী থানভী এই যে যুগপৎ আন্দোলন, এইটাকে তিনি মুসলিম সমাজে হিন্দুদের অনুপ্রবেশের চেষ্টা হিসেবে দেখেছেন, গান্ধীর জনপ্রিয়তা বৃদ্ধির কৌশল হিসেবে দেখেছেন, এবং পাশাপাশি থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা গুরুত্বপূর্ণ এম্পিরিক্যাল অথবা বাস্তবিক দৃষ্টান্ত দেন যে যখন যুগপৎ আন্দোলন শুরু হয় তখন মুসলমানরা হিন্দুদের পূজা মণ্ডপ অথবা মন্দির টন্দিরেতে যাওয়া শুরু করলো এবং হিন্দুরাও মুসলমানদের মসজিদ টসজিদে আসা শুরু করলো। তো থানভী রহমাতুল্লাহ বলতেছেন তোমরা হচ্ছে পলিটিক্স করতে, পলিটিক্যাল উদ্দেশ্যে গেলা এবং পলিটিক্সটা হচ্ছে ধর্মকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে তুমি দিন শেষে হচ্ছে যে তোমার মসজিদেও ঢুকতে হচ্ছে, তাকে স্পেস দিতে হচ্ছে, আর তোমারও হচ্ছে মন্দিরে যাইতে হচ্ছে। তো দিন শেষে তুমি কোন জিনিসটাকে রক্ষা করলে আর কোন জিনিসটাকে হারাইলা? সো এইটা হচ্ছে যে থানভী রহমাতুল্লাহ আলাইহির একটা গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গা ছিল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হিন্দু মুসলিম ঐক্যের বিরোধিতা করেন প্রধানত দুটো কারণে। মুসলিম সমাজ পরিচালনার জন্য যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকার কোনো বিকল্প নেই, হিন্দু মুসলিমের সমন্বয়ে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেসব প্রতিষ্ঠান চালু করার কোনো সুযোগ নেই। অর্থাৎ একটা মুসলিম রাষ্ট্র যদি আপনি চালাইতে চান, সেখানে বাইতুল মাল লাগবে, জাকাত ম্যানেজমেন্ট লাগবে, শরিয়া আদালত লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। তো এখন
এই ইনস্টিটিউশনগুলো থানভীর রহমাতুল্লাহ বলতেছেন হিন্দুদের সাথে মিলে যদি আপনি কোনো একটা রাষ্ট্র বানান তাহলে এই ইনস্টিটিউশনগুলো আপনি চালু করতে পারবেন না। সেকেন্ড আরেকটা থানভীর রহমাতুল্লাহ আলাইহি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন, সেটা হচ্ছে যে জাস্টিস, ফ্রিডম এগুলো হচ্ছে ধর্মীয় বিষয়, এগুলো নিছকই ধর্মহীন বা জাগতিক বিষয় না। থানভীর রহমাতুল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন যে মধ্য এশিয়ায় মুসলমানরা সোভিয়েত ইউনিয়নের যে বিপ্লব হয়েছিল, মুসলমানরা মুক্তির জন্য সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের সাথে মধ্য এশিয়ার মুসলমানরা নানানভাবে সমন্বয় করার চেষ্টা করেছিলেন, কিন্তু বিপ্লব যখন সফল হয়ে যায় তখন দেখা গেছে হচ্ছে মধ্য এশিয়ান মুসলমানদের উপর ব্যাপক পরিমাণ নির্যাতন হয় এবং ব্যাপক পরিমাণ বিপর্যয় নেমে আসে। থানভীর রহমাতুল্লাহ বলতেছেন কোট যে যদি মুসলমানরা হিন্দুদের সাথে মিলে কোনো রাষ্ট্র গঠন করে তাইলে ভারতীয় মুসলমানদের পরিণতি হবে মধ্য এশিয়ান মুসলমানদের মতো। এবং মানে 100 বছর পরে থানভীর রহমাতুল্লাহ এগুলো বলতেছেন হচ্ছে যে 1925-30-এর দিকে, 100 বছর পরে এসে আমরা দেখতেছি যে ওনার ভবিষ্যৎবাণী আসলে বাস্তবায়ন হচ্ছে অথবা বাস্তবায়ন হওয়ার দিকে যাচ্ছে। এখন এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে থানভীর রহমাতুল্লাহ আলাইহি রাজনৈতিক ইসলামের একটা ক্রিটিক করেছেন। থানভীর রহমাতুল্লাহ আলাইহি রাজনীতিকে, আমরা বারবার যেটা বলার চেষ্টা করতেছি, থানভীর রহমাতুল্লাহ আলাইহি রাজনীতিকে ধর্মীয় কাজের প্রধান প্রায়োরিটি বানানোর বিরোধী ছিলেন। যেমন তিনি আলেমদেরকে, স্কলারদেরকে দলীয় রাজনীতিতে জড়াতে নিষেধ করতেন, এবং একজন লোক যখন নতুনভাবে ধর্মে আসছে অথবা ধর্মচর্চা করছে তাদেরকে রাজনীতিকে প্রধান কনসার্ন বানানোর বিরোধী ছিলেন। তিনি প্রধানত কর্মের বিভাজনের পক্ষে ছিলেন। অর্থাৎ তিনি মনে করতেন যে ধর্মীয় কাজ কি? এলেম চর্চা করা, তাবলিগের কাজ করা, ওয়াজ নসিহতের কাজ করা, খানকার কাজ করা, মানুষের ইসলাহের কাজ করা, এগুলো স্বতন্ত্রভাবে একটা গুরুত্বপূর্ণ কাজ। এখন এইগুলো কেউ যদি এইগুলো যারা চর্চা করতেছে তারা যদি দলীয় রাজনীতিতে জড়িয়ে যায় তাহলে তারা ভালোভাবে ইলম চর্চা করতে পারবে না, অথবা ইসলামী যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো করাটা কঠিন হয়ে যাবে। পাশাপাশি থানভীর রহমাতুল্লাহ আলাইহি রাজনৈতিক ক্ষেত্রে ধার্মিক ও অধার্মিক মুসলমানদের মধ্যে পার্থক্য করার বিরোধী ছিলেন, কেননা রাজনীতি একটা শিল্প। এখন ধার্মিকরা সেখানে দক্ষ নাও হতে পারেন। এই তত্ত্বটা মেইনলি আসছে হচ্ছে ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ থেকে। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন যে আমরা কাকে রাজনৈতিকভাবে প্রেফার করব, সেখানে দুইটা ভেরিয়েবল থাকবে। একটা ভেরিয়েবল হচ্ছে ধার্মিকতা, আরেকটা ভেরিয়েবল হচ্ছে সক্ষমতা। তা আমরা মিলাবো যে দুইটা মিলে গুণফল যার বেশি হবে আমরা তাকে প্রায়োরিটি দিব। থানভীর মতে আলেম, স্কলার, ধার্মিকরা ব্যাপকভাবে দলীয় রাজনীতিতে জড়ালে 3টি বড় ক্ষতি হতে পারে। বা 1 নম্বর, মসজিদ, মাদ্রাসা, খানকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গতি হারাবে, পাঞ্চাঞ্চলতা হারাবে। 2, সমাজে ধর্মের ভিত্তিতে প্রচণ্ড বিভক্তি সৃষ্টি হবে, কিন্তু এই বিভক্তি সত্ত্বেও বিশেষ কোনো ফলাফল নাও আসতে পারে। শেষ পর্যন্ত রাজনৈতিক প্রয়োজনের কথা বলে ধর্মীয়ভাবে সীমা লঙ্ঘন করা হবে, নাজায়েজকে জায়েজ বানানো হবে, জায়েজকে নাজায়েজ বানানো হবে। তার মানে এইটা হচ্ছে থানভীর রহমাতুল্লাহ আলাইহির মৌলিকভাবে দুইটা চিন্তা। ওনার সেন্ট্রাল আইডিয়াটা হচ্ছে যে রাজনীতিকে এত রাজনীতি কেন্দ্রিকতা করা যাবে না, বা মডার্ন পলিটিক্যাল অন্টোলজিটাকে গ্রহণ করা যাবে না। যদি গ্রহণ করা হয় তাইলে হচ্ছে যে ধর্মীয় ইকোসিস্টেমে সমস্যা হবে। এইটার ইমপ্লিকেশন হিসাবে আমরা তার দুইটা তত্ত্বের আলোচনা করেছি। একটা হচ্ছে স্বাধীন মুসলিম রাষ্ট্রের তত্ত্ব, যেখানে তিনি বলছেন যে হিন্দুদের সাথে মিলে কোনো মুসলিম স্টেট গঠিত হইতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে তিনি কর্মের বিভাজনের পক্ষে ছিলেন। তিনি ওলামাদেরকে, ধর্মীয় যে শ্রেণী আছে তাদেরকে তিনি রাজনীতিতে বেশি মনোযোগী হতে নিষেধ করতেন। তবে এখানে দুইটা এক্সেপশন আছে। একটা এক্সেপশন হচ্ছে যে কখন এমন হতে পারে যে একটা জরুরি অবস্থা, যুদ্ধ, অথবা এমন একটা বিপর্যয়কর মুহূর্ত, সেখানে আসলে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে মুসলমানদের যদি কোনো প্রতিনিধিত্ব না থাকে তাহলে সেক্ষেত্রেও অংশগ্রহণ করা জরুরি। এখন এখানে একটা প্রশ্নের উত্তর দেওয়া জরুরি, থানভীর রহমাতুল্লাহ আলাইহির চিন্তা কি কোনোভাবে বিরাজনৈতিকরণের দিকে নিয়ে যেতে পারে কিনা? থানভীর রহমাতুল্লাহ বলতেছেন যে আপনি ইলমের প্রতি, ধর্মীয় কাজের প্রতি প্রায়োরিটি দেন, তাহলে সেইটা কি কোনোভাবে মানুষকে বিরাজনৈতিক করতে পারে কিনা? যে রাষ্ট্রে যা হচ্ছে আমি আমার মসজিদ নিয়ে থাকবো, আমি আমার মাদ্রাসা নিয়ে থাকবো, আমি আমার তাবলিগ নিয়ে থাকবো। এই ঝুঁকি অবশ্যই আছে, এবং তাবলিগীদের একাংশের মধ্যে বিরাজনীতিকরণের প্রভাবটা অত্যন্ত স্পষ্ট। তবে থানভীর রহমাতুল্লাহ আলাইহি নিজে মোটেই অরাজনৈতিক ছিলেন না। একদিকে দক্ষিণ এশিয়ায় মুসলিম রাষ্ট্রের সর্বপ্রথম প্রবক্তা হওয়ার পাশাপাশি পাকিস্তান যে আন্দোলন, সেখানেও আসলে থানভীর রহমাতুল্লাহ আলাইহির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখন আমি শেষ করার আগে থানভীর রহমাতুল্লাহ আলাইহির চিন্তার তাত্ত্বিক কাঠামোটা নিয়ে কিছু আলোচনা করব। থানভীর রাজনৈতিক
চিন্তা প্রধানত ক্লাসিক্যাল কালাম ও ফিকহি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ক্লাসিক্যাল কালামে রাজনীতিকে দেখা হয় আকিদার বাইরের একটা স্পেস হিসাবে। ক্লাসিক্যাল কালামে রাজনীতি মানে বিবাদ বিবেচনার বিষয়, কাজেই দ্বিমতের জায়গাটা উন্মুক্ত রাখা জরুরি। এখন দ্বিমতের জায়গাটা যদি উন্মুক্ত রাখতে হয় তাহলে আকিদার বাইরে নিতে হবে, কারণ আকিদার মধ্যে সাধারণভাবে দ্বিমতের অথবা বিভক্তির, দ্বিতীয় মতের, ডাইভার্সিটির সুযোগ খুবই কম। তার মানে হচ্ছে ক্লাসিক্যাল কালামে রাজনীতিকে আকিদার বাইরে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয় মনে রাখা ভালো যে ক্লাসিক্যাল যুগে ওলামারা অনেকগুলো বিপ্লব করার চেষ্টা করেছেন, অনেকগুলো আন্দোলন করেছেন, কিন্তু অধিকাংশ আন্দোলন এবং অধিকাংশ বিপ্লব ব্যর্থ হয়েছে। ফলে ক্লাসিক্যাল ধারায় যারা ট্রেন্ড তারা সাধারণত বিপ্লবের প্রতি খুব বেশি বিপ্লবী হন না, তারা বিপ্লবের প্রতি কিছুটা নেতিবাচক ধারণা পোষণ করেন। সো মডার্নিটির মধ্যে এখন কাজেই তানভীর রহমতুল্লাহ আলী ক্লাসিক্যাল আলেমদের মতোই বিপ্লবী চিন্তা পোষণ করতেন না, বিপ্লবী চিন্তার প্রতি তার একরকমের ক্রিটিক অথবা প্রশ্ন অথবা নেতিবাচকতা ছিল। এখন মডার্নিটির মধ্যে তাহলে হচ্ছে মডার্নিটির যে পলিটিক্যাল ক্রাইসিস, পলিটিক্যাল প্রবলেম, এইটা আসলে কিভাবে সমাধান হবে, এটা একটা বড় প্রশ্ন। দেখেন, মডার্নিটির মধ্যে যেসব বিষয়কে রাজনীতি বলে আখ্যা দেওয়া হচ্ছে সেগুলোর একটা বড় অংশকে থানভীর রহমতুল্লাহি আলাই ইলম, স্কলারশিপ, তাসাউফ, নসিহত, ফিকাহ, ফতোয়ার মাধ্যমে সমাধান করতে যাচ্ছেন। অর্থাৎ মডার্নিটির ফলে পলিটিক্যাল একটা ক্রাইসিস যে হচ্ছে সেটা তিনিও স্বীকার করেন, কিন্তু সেটা নিছকই দলীয় রাজনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব না। তিনি আরও দুইটা ওয়ে প্রপোজ করেন। একটা প্রপোজাল হচ্ছে ট্র্যাডিশনাল যে ধর্মীয় যে অ্যাক্টিভিটিস, অর্থাৎ ইলম চর্চা করা, মাদ্রাসায় পড়ানো, খানকায় যাওয়া, খানকার চর্চা করা, ইসলাহের কাজ করা, এবং নসিহত, ফিকাহ, ফতোয়া ইত্যাদির কাজ করা। এবং পাশাপাশি থানভীর রহমতুল্লাহ আলাইহির আপনি রাজনৈতিক মডেলটা যদি দেখেন, তিনি গুরুত্ব দিচ্ছেন। আমরা জানি যে মডার্নিটির মধ্যে যখন আমরা মুসলিম স্টেটের কথা বলি সেখানে একটা আইন একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়ায়, কিন্তু থানভীর রহমতুল্লাহ আলাইহি প্রধানত কেন্দ্র বানাচ্ছেন রিলিজিয়াস ইনস্টিটিউশনকে। অর্থাৎ তিনি যখন মডার্ন স্টেটের আব্দুল মাজেদ দরিয়াবাদী রহিমাহুল্লাহ তিনি বলেন যে একদিন আমি থানভীর রহমতুল্লাহ আলাইহির কাছে যাই, তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত আমাকে একটা মুসলিম রাষ্ট্রের কল্পনা আমাকে বোঝানোর চেষ্টা করেন। তো থানভীর রহমতুল্লাহ আলাইহি সেই কল্পনার মধ্যে প্রধান কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। আপনি যদি মডার্ন স্টেটের মধ্যে অথবা একটা স্টেটের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আপনি যদি হচ্ছে, অথবা গভর্নেন্সের মধ্যে, ইসলামী হুকুমতের মধ্যে আপনি যদি হচ্ছে যে কিছু ধর্মীয় প্রতিষ্ঠান করতে পারেন যে প্রতিষ্ঠানগুলো রিলিজিয়াস সার্ভিস নিশ্চিত করবে, এবং সোশ্যালি আপনি হিস্ট্রিক্যাল যে প্র্যাকটিসগুলো আছে, ইলম বলেন, খানকা বলেন, ফিকাহ ফতোয়ার কথা বলেন, সেগুলো যদি আপনি চর্চা করতে পারেন তাহলে মডার্ন পলিটিক্যাল যে ক্রাইসিস সেটা দলীয় রাজনীতির বাইরে গিয়েও সমাধানের একটা পথ খুলবে। কিন্তু থানভীর রহমতুল্লাহ আলাইহি কিন্তু দলীয় রাজনীতি করতে নিষেধ করছেন না। এটাও একটা বোঝার বিষয় যে আপনি যদি দলীয় রাজনীতি করতে চান তাহলে করেন, কিন্তু আপনি দলীয় রাজনীতির মধ্যে দলীয় রাজনীতি হিসাবে করেন, আপনি কম্পিট করেন। আপনি যদি হচ্ছে যে ধরেন বিএনপির সাথে কম্পিট করতে চান, আওয়ামী লীগের সাথে কম্পিট করতে চান, তাহলে কম্পিট করেন। কিন্তু আমি যেহেতু বেশি ধার্মিক, সুতরাং আমি মানে বিএনপির থেকে বেশি প্রাধান্য পাবার যুক্ত, বা আরেকটা দল থেকে বেশি প্রাধান্য পাবার যোগ্য, এইটা থানভীর রহমতুল্লাহ আলাইহি এই অবস্থানের আসলে বিরোধী ছিলেন। এখন থানভীর রহমতুল্লাহ আলাইহির যে রাজনৈতিক চিন্তা বা রাষ্ট্রচিন্তা, আমি এই কথাটা বলে আমি শেষ করছি। থানভীর রহমতুল্লাহ আলাইহির যে রাজনৈতিক চিন্তা অথবা রাষ্ট্রচিন্তা সেটা অবশ্যই আধুনিক রাষ্ট্রচিন্তা অথবা আধুনিক রাজনৈতিক চিন্তার সাথে সামঞ্জস্যশীল নয়। আধুনিক রাষ্ট্রচিন্তা রাষ্ট্রকে একটা সিস্টেম আকারে কল্পনা করে, যেই সিস্টেমের মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, অনেকগুলো অর্গান আছে, এবং ধারণা করা হয়, বারবার যেটা আগের আলোচকরা বলার চেষ্টা করছিলেন, যে আধুনিক রাষ্ট্রটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম যেটাকে জড়িয়ে রেখেছে আইডিওলজি। সো এটা একটা সিস্টেম, ইন্টিগ্রেটেড সিস্টেম, যেগুলোর মধ্যে অনেকগুলো অর্গান আছে, অনেকগুলো ফাংশন আছে, এই ফাংশন মিলে হচ্ছে একটা সিস্টেম। এখন আপনি যদি হচ্ছে রাষ্ট্রকে, রাজনীতিকে একটা সিস্টেম আকারে কল্পনা করেন তাহলে আকিদার বিবেচনার বাইরে যাওয়া সম্ভব না। তবে থানভী রাষ্ট্রের ব্যাখ্যায় সিস্টেম, আইডিওলজি, ফ্রেমওয়ার্ক ব্যবহার করেননি বা ব্যবহার করার পক্ষপাতী ছিলেন না। যে কারণে আমরা দেখব থানভী ছাড়া অন্যান্য যে তাত্ত্বিকরা ছিলেন সবাই হচ্ছে হাকিমিয়াত অথবা জাহিলিয়াত পরিভাষা দিয়ে রাষ্ট্রকে বোঝার চেষ্টা করেছেন, কিন্তু থানভী কিন্তু হাকিমিয়াত অথবা জাহিলিয়াত এই বিষয়গুলো ওনার চিন্তার মধ্যে ছিল, কিন্তু এই চিন্তাকে, এই তত্ত্বকে উনি সেন্ট্রাল বানান নাই, কারণ তিনি রাষ্ট্রকে একটা সিস্টেম আকারে দেখার পক্ষপাতী ছিলেন না। তিনি প্রি মডার্ন
এবং মডার্ন রাষ্ট্রকে আলাদা করে দেখারও পক্ষপাতী ছিলেন না। এই দৃষ্টিকোণটা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি আধুনিক রাষ্ট্রকে আধুনিক রাষ্ট্রের যুক্তি দিয়েই বুঝতে চান, তবে দিন শেষে আপনি আধুনিক রাষ্ট্রের ফর্মুলাটা ইউজ করছেন, তার জালেই হয়তো আপনি আটকা পড়তে পারেন। তবে মডার্ন স্টেটের নিজস্ব লজিকের বাইরে গিয়ে আমরা যদি রাষ্ট্রকে ডিল করতে পারি, অর্থাৎ মডার্ন স্টেটের একটা নিজস্ব লজিক আছে, নিজস্ব ম্যাথোলজি আছে, এর বাইরে গিয়ে যদি আমরা মানে রাষ্ট্রটাকে বুঝতে চাই, রাষ্ট্রকে আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে মেবি এখানে একটা নতুন একটা স্পেস ক্রিয়েট হবে। তার মানে আমি আসলে টোটাল আলোচনার মধ্যে একটা জিনিস বারবার বলার চেষ্টা করছি, যে আমরা কি মডার্ন স্টেটের প্রবলেমের কথা বলে মডার্ন স্টেটের জালের মধ্যে আটকায় পড়তেছি কিনা। কারণ মডার্ন স্টেট সে নিজেকে কিভাবে দাবি করে, সে নিজেকে দাবি করে সিস্টেম আকারে। সো এখন কিন্তু আপনি যদি সিস্টেম আকারে রাষ্ট্রকে ব্যাখ্যা করতে চান, তাহলে আপনার আকীদা আনতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ কি? কারণ আকীদা ছাড়া কোনো মানে বৃহত্তর ফ্রেমওয়ার্ক ব্যাখ্যা করা যায় না। কিন্তু আমরা আগেই জেনে এসেছি যে শিয়া সুন্নির যে বিবাদ, সেখানে রাজনীতিকে একটা ফিকহের ক্যাটাগরি আকারে দেখা হয়েছে। তার মানে আপনি যদি মডার্ন স্টেটকে একটা সিস্টেম আকারে ব্যাখ্যা করেন, তাহলে মেবি আপনি শিয়া ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকে যাচ্ছেন কিনা, এইটা একটা গুরুতর তর্ক। তো থানভীর রহমতুল্লাহ আলাইহি আসলে একটা ফিকহের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রকে দেখার, রাষ্ট্রকে ব্যাখ্যা করার, রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার একটা চেষ্টা করেছেন। ফিকহের দৃষ্টিকোণ হচ্ছে জুজিয়াত দিয়ে দুনিয়াকে ব্যাখ্যা করা। জুজিয়াত মানে হচ্ছে যে প্রতিটা ঘটনাকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা। কিন্তু আপনি সিস্টেম আকারে যদি চিন্তা করেন, তাহলে সবটার জন্য কিন্তু একই বিধান। তার মানে আপনি হচ্ছে যে মডার্ন স্টেটের মধ্যে যদি বাস করেন, মডার্ন স্টেট একটা সিস্টেম, সুতরাং হচ্ছে এখানে পুলিশের চাকরি করলে কি হবে, এখানে বিশ্ববিদ্যালয়ের সরকারি চাকরি করলে কি হবে, এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। কাজে এটা একটা জটিল আকার ধারণ করবে। কিন্তু আপনি যদি হচ্ছে ফিকহের দৃষ্টিকোণ থেকে দেখেন, তাইলে হচ্ছে আপনার পার্টিকুলার অথবা মাইক্রো লেভেল থেকে একটা ব্যাখ্যা করার সুযোগ সৃষ্টি হবে। আপনি যখন মাইক্রো লেভেল থেকে দেখবেন, তখন আপনি রাষ্ট্রকে ডিকনস্ট্রাক্ট করার একটা নতুন ওয়ে হয়তো খুঁজে পাবেন। ডিকনস্ট্রাক্ট মানে কি? ডিকনস্ট্রাক্ট করা মানে হচ্ছে ভাগ ভাগ করা, যে আমি এই অংশটা নিব, এই অংশটা নিব না, অথবা এই অংশটা আমরা পরিবর্তন করতে পারি, অথবা ওই অংশটা আমরা পরিবর্তন অযোগ্য। এবং পাশাপাশি যদি হচ্ছে থানভীর রহমতুল্লাহ আলাইহি যে দুইটা সলিউশনের কথা বলছেন, একটা সলিউশন হচ্ছে, নাইম ভাই আসলে এই কথাগুলো বলে গেছেন, আপনি যদি হচ্ছে যে একটা রিলিজিয়াস গভর্নেন্স প্রপোজ করতে পারেন, আপনি যদি হচ্ছে যে মডার্ন স্টেটের মধ্যে কিছু ধর্মীয় ইনস্টিটিউশন বানাইতে পারেন, যেমন আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে, আমাদের হচ্ছে ধর্ম মন্ত্রণালয় আছে, যদি এটা ফাংশন করে না, কিন্তু অনেক রাষ্ট্রে কিন্তু এগুলো আংশিকভাবে হলে ফাংশন করে। তার মানে এটা আমাদের একটা প্রচেষ্টা হওয়া উচিত। আর সেকেন্ড আরেকটা প্রচেষ্টা হচ্ছে যে মানুষকে মুসলমান থাকতেছে কিনা, যেমন হচ্ছে মার্জিইয়ার কথা এক ভাই বলতেছিলেন, হায়ার সিগনিফায়ার অথবা আপনার সর্বশেষ কেন্দ্রবিন্দু কি হবে। আমরা যদি অধিকাংশ মানুষের, মেজরিটি মানুষের মুসলমানিত্বটা নিশ্চিত করতে পারি, যে সে কাফের হয়ে যায়নি, সে এখন মুসলমান আছে, মেজরিটি মানুষ, এবং সে নামাজ রোজা করতেছে অথবা নামাজ রোজাকে সে অস্বীকার করতেছে না, পাশাপাশি আমরা যদি হচ্ছে ইনস্টিটিউশনটা নিশ্চিত করতে পারি, এবং পাশাপাশি ইলমি এবং ট্র্যাডিশনাল যে ফিকহি চর্চা আছে সেটাকে নিশ্চিত করতে পারি, তাহলে থানভীর রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিকোণ থেকে আমরা হয়তো একটা সমাধান পেতে পারি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমি কিন্তু হচ্ছে যে পার্সোনালি মনে করি যে ওয়েল হাল্লাকের যে বক্তব্যগুলো অথবা সিস্টেম আকারে যে ক্রিটিক করা, এটাকে আমি ভুল মনে করি না, এটাও একটা দেখার দৃষ্টিভঙ্গি, এবং এটা এইভাবে দেখারও প্রয়োজন আছে। কারণ এইভাবে যদি আপনি না দেখেন, তাহলে আমরা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন যে আমাদের ইসলামিক ফাউন্ডেশন কেন ফাংশন করতেছে না, অথবা ইসলামিক ফাউন্ডেশন যে সমস্ত কাজ করতেছে সেগুলা কি আসলে সেকুলার ফাংশনগুলো সে মানে পূর্ণ করতেছে কিনা, নাকি সে রিলিজিয়াস ফাংশনগুলো পূর্ণ করতেছে। সো এই কোশ্চেনগুলো বোঝার জন্য ওয়েল হাল্লাকের যে ফ্রেমওয়ার্ক অথবা সিস্টেমের ফ্রেমওয়ার্ক, এইটা ভালোভাবে আমাদেরকে সাহায্য করবে। কিন্তু আমার কনসার্নটা অন্য জায়গায়। আমার কনসার্নটা হচ্ছে এই ফ্রেমওয়ার্কটার মধ্যে আমি আটকে যাচ্ছি কিনা, এবং সর্বোপরি থিওরিটিক্যাল যে ফ্রেমওয়ার্কের কথা আমি বলছি, এটা যদি আপনারা বুঝেন, এটা আপনি যদি কারো কাছে ক্লিয়ার না হয়, তাহলে আপনারা মানে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি এটা আবার ব্যাখ্যা করবো, আর আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে মার্ক্সবাদী চিন্তার মধ্যে অথবা ওয়েল হাল্লাক ওয়াইডলি তিনি যেই স্কুল অফ থটের অনুসারী, সেই স্কুল অফ থটের একটা ফান্ডামেন্টাল প্রবলেম হচ্ছে তারা স্ট্রাকচারকে মনে করে, চিন্তাকে নিয়ন্ত্রণ করে, যেটা আংশিকভাবে সত্য। কিন্তু আমরা বিশ্বাস করি মানুষ একই সাথে স্ট্রাকচারকে অতিক্রমও করতে পারে, এবং আমি মনে করি যে স্ট্রাকচারকে অতিক্রম করে যাওয়ার যে
পরিকল্পনা বা যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেটা আমরা থানভীর রহমতুল্লাহ আলীর মধ্যে পাই। এবং এটাই আমি মনে করি যে মডার্ন রাষ্ট্রকে, মডার্ন স্টেটকে কনফ্রন্টেশনের উপায় একটাই, সেটা হচ্ছে এটাকে আপনার নতুনভাবে ব্যাখ্যা করতে হবে, নতুনভাবে রিকনস্ট্রাক্ট করতে হবে, এবং ডিকনস্ট্রাক্ট করতে হবে, এটা ভাঙতে হবে, এবং পাশাপাশি আপনার নিজের মতো করে একটা ব্যাখ্যাও লাগবে। আমি আমার একেবারে শুরুর সেন্টেন্সে ফিরে যাই, যে আমরা মডার্নিটির মধ্যে যে আলোচনাগুলো করি, এই আলোচনাগুলোর একটা ফান্ডামেন্টাল প্রবলেম হচ্ছে আমরা আলোচনাগুলো করি যে মডার্নিটি কিভাবে মুসলমানদেরকে ইনফ্লুয়েন্স করতেছে, মডার্নিটি কিভাবে ইসলামকে ইনফ্লুয়েন্স করতেছে। কিন্তু আমাদের বিপরীত দিকের আলোচনাও সমানভাবে লাগবে, সেটা হচ্ছে যে উলামারা, মুসলমানরা কিভাবে এই মানে এই যে আপনার এই যে হচ্ছে যে এই যে ঝড়টা, এই যে হচ্ছে যে দানবিক মডার্ন স্টেটটা, তারা কিভাবে এটাকে কনফ্রন্টেশন করতেছে, সেটা অবশ্যই আমাদের সেই পার্টটা আমাদের নিতে হবে। এবং আমি মনে করি সামওয়াট আমরা সফল। কিভাবে আমরা সফল? কারণ সবাই হচ্ছে হতাশার গল্প বলে, কিন্তু আমি সফলতার কথাটা বলতে চাই। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপান দখল করছিল। জাপান দখল করার পরে আমরা জানি যে হচ্ছে যে জার্মানি, ইতালি এবং হচ্ছে যে জাপান, এরা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান প্রতিপক্ষ ছিল। কিন্তু এর মধ্যে জাপানের যে সম্রাট ছিল তাকে হত্যা করা হয়নি, বাকি যে হিটলার, সেও একভাবে তাকে শেষ করা হয়েছে, এবং ইটালির স্ট্রাকচারকেও ভাঙ্গা হয়েছে। কিন্তু জাপানে যে সম্রাট, সে একই সাথে হচ্ছে ধর্মীয় পণ্ডিত ছিল, সে ডিভাইন দাবি করতো, ডিভিনিটি দাবি করতো, সে নিজেকে স্রষ্টা দাবি করতো। তো জাপানে আমেরিকা একটা ইঞ্জিনিয়ারিং করছে, সেই ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে শাসককে বলতে বাধ্য করছে, ডিভাইনকে বলতে বাধ্য করছে যে আমি ডিভাইন না। তো এর পরিণতি যেটা হয়েছে, জাপানের একটা হিউজ পরিমাণ পলিটিক্যাল একটা আমরা ইকোনমিক এবং পলিটিক্যাল উন্নতি আমরা দেখতে পাই। কিন্তু জাপানে তো হচ্ছে যে হাজার হাজার মানুষ, আমি যদি ভুল না করি প্রতি বছর 70,000 মানুষ আত্মহত্যা করে। তাইলে যেই উন্নতি আমাকে প্রতি বছর 70,000 মানুষ আত্মহত্যার দিকে নিয়ে যায়, সেই উন্নতি আমরা চাই কিনা। এবং পাশাপাশি জাপানের শতকরা 90% মানুষ হচ্ছে যে আপনার নাস্তিক হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত 2013 সালের পিউ রিসার্চ সেন্টারের যে আপনার পরিসংখ্যান, সেখানে এখনো পর্যন্ত 80% মানুষ এখনো ইসলাম চায়, ইসলামের পাবলিক রুল, ইসলামটা তার রাষ্ট্রে থাকুক, সেটা চায়। তাহলে এটাকে কি আপনাদের সফলতা মনে হয় না? আপনি যদি ঢাকার মসজিদগুলোতে যান, তাহলে মসজিদগুলোতে এখনো হচ্ছে যে মুসল্লি দিয়ে ভরা থাকে, তাই না? ওয়েস্টে যেখানে হচ্ছে যে আপনার মানে গির্জা বেচে দিতে হচ্ছে, আমাদের এখানে এখনো পর্যন্ত অধিকাংশ মসজিদে দেখা যায় অর্ধেক অথবা প্রতি ওয়াক্তে মুসল্লি থাকে। আমি পরশুদিন বা 2-3 দিন আগে আমার এলাকার পাশের একটা মসজিদে গেলাম। আমাদের এক শিক্ষক, তিনি সেখানে মাগরিবের নামাজ পড়ান। তিনি মাগরিবের নামাজের আগে 5 মিনিট বা 3 মিনিট একটা হচ্ছে যে তালিম করেন। আমার কাছে মনে হয় যে এইটাই হচ্ছে মডার্ন স্টেটকে কনফ্রন্টেশনের একটা গুরুত্বপূর্ণ উপায়, যে দলীয় রাজনীতি যে আছে সেটাও চলবে, এবং পাশাপাশি আমাদের হচ্ছে যে একটা নন মডার্ন ওয়েতে আমরা যেভাবে কনফ্রন্টেশন করছি, সেটা আমাদের চালায় যাইতে হবে। এবং আমরা আশা করব যে আগামীতে আমরা 80% যেটা হচ্ছে নিশ্চিত করেছি 2013-তে, ইনশাল্লাহ আগামী 20 বছর বা 30 বছরের মধ্যে এটার একটা ভালো ফলাফল ইনশাল্লাহ আমরা দেখব। আসসালামু আলাইকুম।